ঘোষণা দিয়েও রাজধানী ছাড়া বেশিরভাগ স্থানে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করতে পারেনি টিসিবি। কিছুই জানেন না ঢাকার বাইরের অনেক ডিলার। অ্যালটমেন্ট হইলেই মেসেজ আসতো বা ওরা ফোনে মেসেজ দিত। আজকে পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি। চিঠি দিলে হয়তো আমরা মাল উত্তোলন করবো, এ পর্যন্ত আমরা কোনো চিঠি কোনো বরাদ্দ পাইনি। টিসিবি বলছে ট্রাকে পণ্য বোঝায় সময় লাগায় এই অবস্থা। এসএমএস কিন্তু সব জায়গায় চলে গিয়েছে। যদি কোনো ডিলার তার যে মোবাইল নাম্বারটা আমাদের এখানে দেওয়া আছে সেটা পরিবর্তন না করে থাকে তাহলে অবশ্যই সে এসএমএস পাবে। ট্রাকগুলো সিরিয়ালের পিছনে পড়ে যাওয়ার কারণে গুদাম থেকে বের হতে দেরি হচ্ছে। সমন্বয়হীনতা দূর করার তাগিদ অর্থনীতিবিদদের। টিসিবির যে সক্ষমতা তার দুর্বলতার কারণেই সারা বছর ধরে টিসিবির কার্যক্রম চালু রাখা সম্ভব হয় না। টিসিবির প্রশাসনিক ক্ষমতায় বাড়াতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি ফাহমিদা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি জামায়াত বিদেশি সহ বেছে বেছে মানুষ হত্যা করছে। টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ইউনিয়ন পরিষদ নির্বাচনে নজিরবিহীন সহিংসতার ঘটনায় উদ্বেগ। তৃণমূলের মতামতকে উপেক্ষা করাই কারণ বলছেন বিশ্লেষকরা। ঝিনাইদহে পূবালী ব্যাংকে ঢোকার সময় ফিলিং স্টেশনের কর্মকর্তা গুলিবিদ্ধ। 10 লাখ টাকা ছিনতাই। শিক্ষক শ্যামলকান্তিকে লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়ে প্রতিবেদন দেওয়ার নির্দেশ আদালতের। দায় সারা হলে ব্যবস্থা। এবং সামাজিক ও পারিবারিক নানা বিরোধের প্রতিশোধের লক্ষ্য হচ্ছে শিশু। বিভিন্ন দ্বন্দ্ব রূপ নিচ্ছে নিষ্ঠুরতায়। সামাজিক বন্ধনের উপর জোর দিলেন অপরাধ বিজ্ঞানীরা। আজ থেকে সারা দেশে একযোগে টিসিবির পণ্য সরবরাহের কথা থাকলেও তা শুরু হয়নি। বিভাগীয় শহরগুলোতে কোথাও কোথাও পণ্য সরবরাহ করা হলেও অনেক ডিলারের অভিযোগ তাদের সাথে যোগাযোগই করেনি টিসিবি। আবার কোথাও কোথাও নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হয় পণ্য সরবরাহ। প্রতিবেদকদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সিলেটে টিসিবির পণ্য সংগ্রহ করতে পারেননি ডিলাররা। সকাল থেকেই তাই ফাঁকা পড়ে থাকতে দেখা যায় দোকানগুলো। ডিলাররা বলছেন পণ্য সংগ্রহের জন্য ডিলারদের সাথে টিসিবির পক্ষ থেকে কোনো রকম যোগাযোগই করা হয়নি। প্রতি বছর বা অ্যালটমেন্ট হইলেই মেসেজ আসতো বা ওরা ফোনে মেসেজ দিত যে অ্যালটমেন্ট হয়েছে, মাল তুলেন। আজকে পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি। একই অভিযোগ করেন ফেনীর ডিলাররাও। তাদের অভিযোগ টিসিবির পক্ষ থেকে কোনো চিঠি পাননি তারা। চিঠি দিলে হয়তো আমরা মাল উত্তোলন করবো, এ পর্যন্ত আমরা কোনো চিঠি কোনো বরাদ্দ পাইনি। কিন্তু বরিশালের ডিলাররা টিসিবির গোডাউনে হাজির হলেও পণ্য হাতে পাননি। টিসিবির অফিস প্রধান জানান 3টি পণ্য তাদের হাতে মজুদ থাকলেও একটি পণ্য এখনো পৌঁছায়নি। ফলে আজ থেকে পণ্য দিতে পারছেন না তারা। সারা দেশের মতো আজকেও বরিশালে ট্রাক সেল শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের একটি প্রোডাক্ট ছোলা এটা রাস্তার মধ্যে আছে মাঝখানে ফেরিঘাটে। ওইটা পৌঁছানো মাত্র আমরা আশা করতেছি যে সবগুলো প্রোডাক্ট নিয়ে একবারে আমাদের ট্রাক বরিশালে নামবে। অবশ্য চট্টগ্রামের 10টি পয়েন্টে ট্রাকে করে টিসিবির মাধ্যমে ভোগ্যপণ্য বিক্রি শুরু হয়েছে। চাল, ডাল, তেল, ছোলা, চিনি বিক্রি করা হলেও খেজুর নেই। প্রতি কেজি মসুর ডাল 90 টাকা, চিনি 48 টাকা, ছোলা 70 টাকা এবং খেজুর 90 টাকা আর সয়াবিন তেল প্রতি লিটার 80 টাকা করে বিক্রি করা হচ্ছে। যে কোনো এক ব্যক্তি একই সাথে 2 কেজি ডাল, 4 কেজি চিনি, 5 কেজি ছোলা, 1 কেজি খেজুর এবং 5 লিটার তেল কিনতে পারবেন। এছাড়া ময়মনসিংহে সকাল 10টা থেকে পণ্য সরবরাহ শুরু করার কথা থাকলেও শুরু হয় বেলা 12টায়। 5টি ট্রাকে 5টি পণ্য সরবরাহ করার কথা থাকলেও 2টি ট্রাকে 4টি পণ্য সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন ডিলাররা। রোজার মাসে, বিশেষ করে রোজার মাসে যেন এটা থাকে, এইভাবে যেন টিসিবি যেন বিতরণ করে। শনিবার ব্যাংক বন্ধ থাকার কারণে দেরিতে হলেও আমরা 11:30 শুরু করছি। টিসিবির দেয়া তথ্য অনুযায়ী সারা দেশে প্রায় 2500 ডিলার 179টি ট্রাকের মাধ্যমে পণ্য সরবরাহ করবে। এর মধ্যে রাজধানী ঢাকায় 32টি ও চট্টগ্রামে 10টি ছাড়াও বিভাগীয় শহরগুলোতে 5টি এবং জেলা শহরে 2টি ট্রাকে করে পণ্য সরবরাহ করা হবে। সাবিহানিপা, সময় সংবাদ।
এদিকে টিসিবি বলছে পণ্য বোঝাই করতে সময় লাগায় ট্রাকগুলো নির্ধারিত স্থানে পৌঁছাতে পারেনি। তবে দুপুরের পর সব স্থানে নির্ধারিত 5টি পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করবে তারা। তবে অর্থনীতিবিদরা বলছেন ভোক্তা স্বার্থে টিসিবির খোলা বাজারে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম সফল করতে সমন্বয়ের পাশাপাশি নজরদারি বাড়াতে হবে। প্রতি বছর রমজান আসার আগেই ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি নির্দিষ্ট কিছু পণ্য ট্রাক ও ডিলারদের মাধ্যমে বিক্রি করে। সাধারণ মানুষকে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বাজার সহনীয় রাখাই যার লক্ষ্য। তবে শুরুর দিনের চিত্র বলছে সমন্বয়হীনতার কারণে এখনো সব স্থানে পণ্য পৌঁছায়নি। কোনো কোনো স্থানে 5টি পণ্যের সবগুলো পাওয়া যাচ্ছে না, আবার কোথাও ট্রাক বা ডিলাররা নির্দিষ্ট স্থানে পণ্য বিক্রি করছেন না। রাজধানীতে 32টি ট্রাক থাকার কথা থাকলেও 10 থেকে 12টি স্থানে পণ্য বিক্রি হচ্ছে। এদিকে ন্যায্য দামে পণ্য পেয়ে খুশি ক্রেতারা। তবে ডিলাররা বলছেন চাহিদা অনুযায়ী পণ্যের বরাদ্দ না পাওয়ায় বিক্রিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। যেই পরিমাণ ওই মসুর ডাল দিচ্ছে মাত্র 200 কেজি, এতে করে হয়তো 1-2 ঘন্টার ভিতর শেষ হয়ে যাবে, পরে কোনো কাস্টমার আমরা দিতে পারবো না। টিসিবির একটু কম দাম, সেই জন্য লাইনে দাঁড়া নিচ্ছি। ছোলার দাম 100 টাকা, আমি এইখান থেকে কিনতে আসছি ছোলা, এখানে বিক্রি করতেছে প্রতি কেজি 70 টাকা। লাইন দিয়ে আমরা সুন্দর শৃঙ্খলাভাবে আমরা ক্রয় করছি, আমরা খুশি। অবশ্য টিসিবি বলছে পণ্যের পর্যাপ্ত মজুদ থাকলেও সারা দেশে পণ্য পৌঁছতে কিছুটা দেরি হচ্ছে। যেহেতু একটা ট্রাকে প্রায় 2000 কেজি বা 2 মেট্রিক টন করে পণ্য থাকে আর 5টা আইটেম দিতে একটু সময় লাগছে, সেই জন্য সকাল 8টার পর থেকেই সবগুলা ট্রাক একের পর এক সিরিয়ালি বের হচ্ছে। এসএমএস কিন্তু সব জায়গায় চলে গিয়েছে। যদি কোনো ডিলার তার যে মোবাইল নাম্বারটা আমাদের এখানে দেওয়া আছে সেটা পরিবর্তন না করে থাকে তাহলে অবশ্যই সে এসএমএস পাবে। অর্থনীতিবিদরা বলছেন আগে থেকেই আমদানি ও সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা গেলে নির্ধারিত সময়ে পণ্য পৌঁছানো যেত। টিসিবির যে সক্ষমতা তার দুর্বলতার কারণেই সারা বছর ধরে টিসিবির কার্যক্রম চালু রাখা সম্ভব হয় না। একটা মনিটরিং এর ব্যবস্থাটা অত্যন্ত শক্ত হতে হবে। টিসিবির সক্ষমতা বাড়ানোর জন্য ধাপে ধাপে আমি মনে করি যে ব্যবস্থা গ্রহণ করা উচিত। সারা দেশে প্রায় 3000 ডিলার ও 179টি ট্রাকের মাধ্যমে পুরো রমজান মাস জুড়ে 5টি পণ্য বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে টিসিবি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, খোলা বাজারে পণ্য বিক্রির খবর জানাতে এই মুহূর্তে সিলেটের মির্জা জাঙ্গাল এলাকায় আছেন আব্দুল আহাদ এবং বরিশালের টিসিবি গোডাউন এলাকায় আছেন ফিরদাউস সোহাগ। আমরা প্রথমে যাচ্ছি আহাদের কাছে। আহাদ, রাজু, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন যে আজ থেকে সারা দেশে মূলত যে টিসিবির পণ্য খোলা বাজারে বিক্রি শুরু হয়েছে, কিন্তু সিলেটে আজ সকাল থেকে আমরা টিসিবির যে ডিলার যারা রয়েছেন আমরা তাদের সাথে গিয়েছি, কিন্তু তাদের সাথে কথা বলেছি, কিন্তু সেখানে এখনো পর্যন্ত কোনো টিসিবির পণ্য আসেনি। আসলে টিসিবির পণ্য বিক্রি হওয়া তো দূরের কথা। তো আমি এখন আছি সিলেট নগরীর মির্জাজাঙ্গার এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই টিসিবির যে নির্ধারিত পণ্য বিক্রির যে দোকান, এখানে আমরা এসে যেমনটি দেখেছি যে টিসিবির কোনো পণ্য এখানে নেই, যদিও এখানে ডাল, তেল এবং ছোলা সহ 5টি পণ্য থাকার কথা এই নির্ধারিত এই দোকান থেকে, কিন্তু তারা কোনো পণ্য পাননি বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমি আজ সকালে কথা বলেছিলাম টিসিবির সিলেটের কর্মকর্তা জামাল উদ্দিনের সাথে। তিনি আমাকে বলেছিলেন যে আজকে তারা হয়তো দুপুরের পর থেকে তারা পণ্য বিক্রি করা শুরু করবেন, কিন্তু আমি এখানে আসার পরে এখানে একজন ব্যবসায়ী কিছুক্ষণ আগে এই জামাল উদ্দিনের সাথে ফোনে কথা বলেছেন। তিনি বলেছেন হয়তো আগামী মঙ্গলবার থেকে তাদেরকে টিসিবির পণ্য তাদেরকে দেয়া হবে এবং মঙ্গলবারের পর থেকে মূলত তারা টিসিবির পণ্য বিক্রি করা শুরু করবেন। তো আসলে বলা যাচ্ছে যে মঙ্গলবারের আগে সিলেটের টিসিবির পণ্য বিক্রি হচ্ছে না, কারণ যদিও আমাদের কাছে স্বীকার করা হচ্ছে না টিসিবির কর্তারা, কিন্তু ব্যবসায়ীদের কাছে তারা বলছেন যে মঙ্গলবারের আগে বিক্রি করা শুরু করবেন না। কিন্তু আমি আসলে অনেক ক্রেতাদেরকে আমি দেখেছি যে এই এলাকাগুলো বস্তি এলাকা এবং এলাকাগুলোতে প্রচুর গরিব মানুষ থাকেন, কিন্তু টিসিবির পণ্য বিক্রি না হওয়ার কারণে তাদের মধ্যে অনেকটা ক্ষোভ বিরাজ করছে এবং তারা বলছেন যদি এরকম আরো যদি দেরি হয় তবে হয়তো বাজারে দ্রব্যমূল্যের দাম আরো বেড়ে যাবে। যদিও যে উদ্দেশ্যে এবং যে প্রত্যাশা নিয়ে এই কার্যক্রম শুরু করা হয়েছে যে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার স্থিতিশীল রাখার জন্যই মূলত আজকে থেকে শুরু হওয়ার কথা, কিন্তু আসলে ক্রেতারা বলছেন যদি আজকে বা কালকে থেকে শুরু করা না যায় তবে হয়তো বাজার আরো বেড়ে যাবে এবং তাদেরকে আসলে ভোগান্তির মধ্যে পড়তে হবে। আপনারা জানেন যে রোজা মাসে মানুষ আগেই তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো তারা কিনে নেন। তো এই হলো সিলেটের টিসিবির পণ্য বিক্রির খবর। আমরা এখন চলে যাব বরিশালে আমাদের সহকর্মী ফেরদৌস সোহাগের কাছে। হ্যাঁ, বলুন।
আপনাকে ধন্যবাদ। আসলে বরিশালের অবস্থা যেটা আমরা দেখতে পেয়েছি সকাল থেকে, সেটা হচ্ছে যে আজকে টিসিবির পণ্য বিক্রি করার কথা থাকলেও সরকারি ঘোষণা অনুসারে আজ কিন্তু বরিশালে কোনো টিসিবির পণ্য বিক্রি হয়নি। আমরা কথা বলেছিলাম বরিশালের যারা টিসিবির পণ্য বিক্রিকারী ডিলার আছেন তাদের সাথে, তারা আমাকে ওখান থেকে কিউ দিল না। আমরা যেটা দেখতে পেয়েছি যে আমরা কথা বলেছিলাম এখানকার, আমি তো কথা বলেছিলাম বরিশালের ডিলারদের সাথে, তারা আমাদেরকে একটা জিনিস জানিয়েছেন যে ডিলাররা যে কথাটি আমাদেরকে বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে তাদের হাতে পণ্য দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি আমরা কথা বলেছিলাম এখানকার বরিশালের যারা টিসিবির কর্তৃপক্ষ আছে তাদের সাথে। তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে এখানকার অফিস প্রধান জনাব প্রতাপ কুমার, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সিলেট চট্টগ্রাম থেকে ট্রাকে করে পণ্য রওনা করেছে, কিন্তু সেই পণ্যটি বরিশালে এসে পৌঁছেনি। সেই পণ্যটি মূলত চাঁদপুরের যে ফেরিঘাট আছে সেখানে আটকা পড়ে আছে। কখন সেটি ছাড়া পাবে এবং কখন বরিশাল এসে পৌঁছবে এর প্রশ্নের জবাবে তিনি অবশ্য নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি। আমরা যেটা দেখেছি যে আমাদেরকে বলা হয়েছে যে বরিশালের এই টিসিবির গোডাউনের মধ্যে মূলত 3 ধরনের পণ্য এখন পর্যন্ত রয়েছে। সেটি হচ্ছে সোয়াবিন তেল, মসুর ডাল এবং আরেকটি যে পণ্য আছে ছোলা বুট ছাড়া চিনি। এই 3টি পণ্য তাদের কাছে মজুদ রয়েছে। প্রতিটি পণ্য যাতে যারা বরিশালের যারা গ্রাহক আছেন, যারা কিনতে চান, তারা কিন্তু কিনতে উৎসুক। আমরা কথা বলেছিলাম বরিশালের নগরীর বিভিন্ন মানুষের সাথে, তারা বলেছেন একটা জিনিস যে টিসিবির পণ্য কেনার জন্য তারা কিন্তু উৎসুক হয়ে অপেক্ষা করছেন। কারণ ইতিমধ্যেই আমরা জানি যে বেশ কিছু জায়গায় কিন্তু পণ্যের দাম বেড়ে গেছে এবং এই রোজাকে উপলক্ষ করে কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম ইতিমধ্যেই বাড়িয়ে দেওয়া হয়েছে কৌশলে। তো এইসব অবস্থা যেন সাধারণ মানুষ দুর্ভোগ পোহাতে না হয় সেই লক্ষ্যে সরকার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত আমরা সেটি দেখতে পাচ্ছি না। তো এই ছিল মোটামুটি আমার কাছে বরিশালের টিসিবির পণ্য যে কি অবস্থা সেটা সম্পর্কে সর্বশেষ। আমরা এখন ফিরছি স্টুডিওতে। রাজু। দর্শক, রমজানকে সামনে রেখে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ সারা দেশব্যাপী যে খোলা বাজারে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে, সেই পণ্য বিক্রির কার্যক্রম আমরা সিলেট এবং বরিশাল থেকে জানছিলাম আমাদের সহকর্মী ফেরদাউস সোহাগ এবং আব্দুল্লাহ আহাদের কাছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সরকারকে প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্যমূলকভাবে বিএনপি জামাত বেছে বেছে বিদেশি সহ মানুষ হত্যা করছে। আজ টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনা বক্তব্য রাখেন শেখ হাসিনা। এ সময় দেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে তুলে ধরতে প্রবাসী বাংলাদেশিদের আরো এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ধ্বংস করা মানুষের জীবন নিয়ে খেলা, এটাই ছিল তাদের কাজ। এইভাবে 3টা মাস তাদের এই তাণ্ডব চলবে। শুধু 2015 কেন, 2013 এবং 2014-তে একই কাজ করা হয়েছে। একবার একটু চিন্তা করে দেখেন সেই সময় কিভাবে তারা বিভিন্ন আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আমি জনগণকে ধন্যবাদ জানাই যে তাদের এই ধ্বংসযজ্ঞের সঙ্গে জনগণ কখনো হাত মিলায় নাই, বরং প্রতিহত করেছে। কেউ আগুন দিতে জনগণ। এর আগে স্থানীয় সময় সকালে জাপানের রাজধানী টোকিওতে সে দেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় বিদেশি নাগরিক ও বিনিয়োগকারীদের নিরাপত্তার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যে কোনো ধরনের সন্ত্রাস ও উগ্রপন্থার বিরুদ্ধে সরকার 0 টলারেন্স দেখাবে। জাপানকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, সরকারি বেসরকারি দুটি সংলাপের মাধ্যমে দুদেশের বোঝাপড়া আরো দৃঢ় হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রশাসনিক কাঠামো আরো সহজতর করা হবে। এছাড়া বিনিয়োগকারীদের চাহিদা অনুযায়ী প্রণোদনা, জ্বালানি সরবরাহ সহ অন্যান্য সুবিধা দেয়া এবং কিছু ক্ষেত্রে কর কাঠামো শিথিল করার কথাও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ ও জাপানের তরুণ জনগোষ্ঠীর দক্ষতা, সৃজনশীলতার উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, দুদেশের উন্নয়ন আকাঙ্ক্ষা, কৌশলগত অবস্থান এবং শিল্পায়ন পরিকল্পনার মধ্যেও সামঞ্জস্য রয়েছে। এ ব্যাপারে জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথাও তিনি উল্লেখ করেন। বাংলাদেশ সরকার 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও আইটি পার্ক গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে এবং এর মধ্যে 33টির কাজ এগিয়ে চলছে। আগামী 4 বছরে শিল্প উৎপাদন খাতে কমপক্ষে 1 কোটি মানুষ যুক্ত হবেন বলেও জানান প্রধানমন্ত্রী। I have instructed my government to ensure that highest possibility security for the Japanese individuals and installations operating in Bangladesh.
At present, we are working to upgrade some of other existing economic segments like jute, fishing, textile manufacturing. I'm encouraging our RMG factories to become green. There are opportunities for collaboration as Bangladesh RMG sector goes for upscaling. My dear business leaders from Japan, you surely are pondering about safety and security of investors and foreign nationals because of some incidents in Bangladesh in recent times. I would assure you that my government has a zero tolerance for any form of terrorism or extremism. প্রথম থেকে পঞ্চম ধাপ পর্যন্ত প্রতিটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নজিরবিহীন সহিংসতার ঘটনা ঘটেছে। একসময় যে স্থানীয় সরকারের ইউপি নির্বাচন ছিল উৎসবের উপলক্ষ, এখন তা রূপ নিয়েছে সহিংসতায়। বিশ্লেষকরা বলছেন, সহনশীল রাজনৈতিক সংস্কৃতি ও নির্বাচন কমিশনের কার্যকর পদক্ষেপের অভাব, পাশাপাশি তৃণমূল পর্যায়ের মতামতকে উপেক্ষা করায় থামছে না সহিংসতা। আতিকুর রহমান তমালের রিপোর্ট। প্রাণহানি আর হতাহতের মধ্য দিয়ে শেষ হলো পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনও। সিদ্ধান্ত অনুযায়ী দলীয় প্রতীকে এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে তৃণমূলের এই নির্বাচন। গত 22 মার্চ প্রথম দফার নির্বাচনের মতো শনিবার শেষ হওয়া পঞ্চম ধাপের নির্বাচনেও সংঘাত এড়ানো যায়নি। বিশ্লেষকদের মতে দলভিত্তিক ইউপি নির্বাচন নিয়ে শুরু থেকেই সংঘাতের গুঞ্জন ছিল, বাস্তবেও তার প্রতিফলন ঘটেছে। এক ধাপ থেকে আরেক ধাপে ক্রমান্বয়ে বেড়েছে সহিংসতার ঘটনা। বুথ দখলের জন্য ব্যাপক বোমাবাজি, ককটেল ছোড়া, তারপরে বুথের কাছে পিটিয়ে মারা, এই যে ঘটনাগুলি এবার ঘটলো। আগে কিন্তু কোনো ধাপে এত ব্যাপকভাবে এগুলো ঘটে নাই। সম্প্রতি সুশাসনের জন্য নাগরিক সুজন সংবাদ সম্মেলন করে জানিয়েছে, পঞ্চম ধাপের আগেই নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 101 জনে। বিশ্লেষকদের মতে এই সংখ্যা দেশের ইউপি নির্বাচনের ইতিহাসে রেকর্ড। নির্বাচন কমিশনের কার্যকর পদক্ষেপ নিতে না পারার পাশাপাশি পরাজয় মেনে না নেওয়ার মানসিকতা এর জন্য অনেকাংশে দায়ী বলে মনে করেন তারা। ইউপি ইলেকশনের আগে কিন্তু এত লোক মারা যায়নি, এই ফার্স্ট টাইম যে 100 মার্ক ক্রস করলো। এই নির্বাচনীকালীন সময়ের দায় দায়িত্ব পুরোটাই নির্বাচন কমিশনের, তো কোনো না কোনো ভাবে এটা নির্বাচন কমিশনের উপর বর্তাবে। কারণটা আমার কাছে মনে হয় যে দলীয় ব্যানারে নির্বাচন করাটাই প্রধান কারণ। একজন সদস্য যদি হেরে যান, তার প্রভাব প্রতিপত্তি কমে যাবে। শুরুটা কিন্তু ওখানে। সহিংসতার মূল কারণটাই এটাই, কারণ কেউ কাউকে ছাড় দিতে রাজি না। তাদের মতে নির্বাচনকে কেন্দ্র করে যখন একের পর এক প্রাণ ঝরছে, তখন সেই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার সুযোগও তৈরি হয়। কোনো না কোনো ফর্মে নির্বাচনের মধ্যে একটা প্রশ্ন আসবেই। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জের মিঠামইনের ঘোড়াউত্রা নদীতে ট্রলার ডুবে 5 নারী আনসার সদস্য মারা গেছেন। ভোর 5টার দিকে ঘটনা ঘটে। মিঠামইন থানার ওসি জানান, নির্বাচনী দায়িত্ব পালন শেষে ভোর রাতে নিকলী উপজেলার উদ্দেশ্যে রওনা দেয় একটি আনসারবাহী ট্রলার। ভোর 5টার দিকে ঘোড়াউত্রা নদীতে ট্রলারটি ডুবে যায়। এতে 5 নারী আনসার সদস্য মারা যান। জীবিত উদ্ধার করা হয় আরও 3 জনকে। অতিরিক্ত যাত্রী বহনের কারণেই ট্রলারটি ডুবে যায় বলে জানিয়েছে পুলিশ। মিঠামইনে নির্বাচন হয়েছে, নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত 5 জন মহিলা আনসার ডিউটি শেষে নিজ নিজ বাড়িতে ফেরার পথে তারা লঞ্চ ডুবিতে মারা গেছে। দুপুরের সময় আরো থাকছে। 31 মের পর অনিবন্ধিত সব সিম বন্ধ হয়ে যাবে, আবারও জানালেন তারানা হালিম। এ পর্যন্ত নিবন্ধন হয়েছে 10,09,00,000 সিম। আধিপত্য বিস্তার ও সম্পদ দখলকে কেন্দ্র করে বেড়েছে শিশু কিশোর হত্যাকাণ্ডের ঘটনা। পাশাপাশি বিভিন্ন হত্যাকাণ্ড সহ নানা অপরাধে তাদেরকে ব্যবহারও করা হচ্ছে ব্যাপক হারে। সমাজবিজ্ঞানীরা বলছেন, আন্তরিকতা থাকলেও সরকারের সক্ষমতার অভাবেই বাড়ছে নৃশংস হত্যাকাণ্ড সহ বড় অপরাধের সঙ্গে শিশু কিশোরদের সম্পৃক্ততা। তবে এমন হত্যাকাণ্ড বন্ধে পারিবারিক ও সামাজিক বন্ধন শক্তিশালী করা অধিক কার্যকরী বলে মত অপরাধ বিজ্ঞানীদের। বিস্তারিত মুজাহিদ শুভর রিপোর্টে। গেল ফেব্রুয়ারি হবিগঞ্জে অপহরণের পর একসাথে হত্যা করা হয়েছিল 4 শিশুকে। ওই মাসে ঢাকার কেরানীগঞ্জে একইভাবে হত্যা করা হয় শিশু আব্দুল্লাহকে। সম্পত্তি দখল, আধিপত্য বিস্তার, পূর্বশত্রুতার জের সহ অধিকাংশ ক্ষেত্রে শিশু কিশোররাই হিংস্র বখাটেদের সহজ টার্গেটে পরিণত হচ্ছে। সমাজবিজ্ঞানীরা বলছেন, অসম সমাজ ব্যবস্থায় চরম নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের ফলে নিজেদের উত্তরাধিকারকে হত্যা করতেও মন কাঁপছে না আত্মীয় স্বজনদের। বৈষম্যগুলো সে বিভিন্ন রকমের নিপীড়ন তৈরি
তৈরি করে এবং সেই নিপীড়নেরই আমরা একটা বহিঃপ্রকাশ দেখি নারী হত্যা এবং শিশু হত্যা। সামাজিক দ্বন্দ্বের একটা বহিঃপ্রকাশ মানুষের নিষ্ঠুরতার মধ্যে প্রকাশ করছে। সুতরাং একটা মানবিকতার চর্চার অভাব করছে, মূল্যবোধের চর্চার অভাব করছে। শুধু হত্যার শিকার নয়, হত্যাকাণ্ডেও ব্যবহার করা হচ্ছে কিশোর তরুণদের। পাশাপাশি সামাজিক অবক্ষয়, পারিবারিক বিচ্ছেদ, বিচারহীনতার সংস্কৃতি সহ নানা কারণে হরহামেশাই বড় বড় অপরাধে জড়িয়ে পড়ছে তারা। সমস্যা সমাধানে সরকার আন্তরিক হলেও সক্ষমতা কম বলে মত এই বিশেষজ্ঞের। পরিবার, তার শিক্ষা, তার ধর্ম, তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই সবগুলো প্রতিষ্ঠান যদি একসাথে কাজ না করে তাহলে পরে কিন্তু আপনি শিশু এবং নারীরা যে নানা রকম সহিংসতা এবং অপরাধের শিকার হচ্ছে সেটাকে কিন্তু আপনি প্রতিরোধ করতে পারবেন না। সবসময় কিন্তু শিকার হচ্ছে ক্ষমতা কাঠামোই যারা পশ্চাৎপদ, যারা কিনা অরক্ষিত এবং যারা কিনা কোনো রকমের যাতে কি নিজেদের সেটা আর্থিকভাবে তারা পশ্চাৎপদ, রাজনৈতিকভাবে তারা পশ্চাৎপদ। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য বলছে 2012 থেকে 2015 পর্যন্ত হত্যার শিকার হয়েছে 1085 জন শিশু। এমন চলমান হত্যাকাণ্ডের রেশ টানতে নিয়ন্ত্রণের থেকেও সামাজিক বন্ধনগুলোকে সচল করার দিকেই বেশি জোর দিলেন অপরাধ বিজ্ঞানীরা। অপরাধ হয়ে যাওয়ার পরে শাস্তির চেয়ে আপনি এমন কিছু ব্যবস্থা নিতে হবে যে ব্যবস্থাগুলো সামাজিক, যে ব্যবস্থাগুলো রাষ্ট্রিক, যে ব্যবস্থাগুলো আইন শৃঙ্খলা রক্ষার সাথে জড়িত, যাতে করে অপরাধ হতেই না পারে। সমস্যা নিরসনে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সামাজিক দ্বন্দ্ব, ধনবৈষম্য কমাতে সরকারের সাথে সবাইকে এগিয়ে আসার আহ্বান বিশ্লেষকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা স্পষ্ট করে বিস্তারিত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। 8 জুনের মধ্যে জেলা প্রশাসক ও পুলিশকে এই প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। দায়সারা প্রতিবেদন দেওয়া হলে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন আদালত। পরবর্তী শুনানির দিন 9 জুন সকালে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি ইকবাল কবির লিটনের সমন্বয়ে গঠিত 2 সদস্যের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় নারায়ণগঞ্জের পুলিশ সুপার ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদন দাখিল করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। শুনানির সময় আদালত আগামী ধার্য দিনে দায়সারা প্রতিবেদন না দিতে সতর্ক করেন। ঘটনার সময় আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন বলে উল্লেখ করেন আদালত। হাইকোর্ট আজকে একটা নির্দেশ দিয়ে 8 তারিখের ভিতরে এ ব্যাপারে ডিটেইল রিপোর্ট দেওয়ার জন্য বলে, এবং রিপোর্ট যদি দায়সারা গোচর হয় হাইকোর্ট উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, এটাও বলে দিয়েছে, এবং 9 তারিখে পরবর্তী আদেশের জন্য ধার্য আছে। এই সমস্ত অপরাধ আসলে ডাইরেক্টলি ছিল কোর্টের যে আদেশটা, অর্থাৎ যারা মূল পারপিটেটরস তাদের বিরুদ্ধে কি অ্যাকশন গ্রহণ করা আছে সেটা স্পেসিফিক্যালি না নেওয়ার কারণে কোর্ট বিষয়টা পর্যবেক্ষণে নিয়েছে। আজকে এই 4, 5 এবং 7 নম্বর রেসপন্ডেন্টকে সুস্পষ্টভাবে বলেছে সেগুলা মেনশন করে অধিকতর কমপ্লায়েন্স রিপোর্ট দাখিলের জন্য। ঝিনাইদহে গুলি করে ফিলিং স্টেশনের এক কর্মকর্তার কাছ থেকে 10 লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সকাল 10টার দিকে শহরের পায়রা চত্বর এলাকায় এই ঘটনা ঘটে। ফিলিং স্টেশনের ম্যানেজার আহত হাসানুজ্জামান ফারুক জানান, টাকা জমা দিতে পূবালী ব্যাংকের ঝিনাইদহ শাখায় ঢোকার মুখে দুর্বৃত্তরা তার উপর চড়াও হয়। এ সময় সিঁড়িতে 3-4 জন দুর্বৃত্ত তার মাথায় গুলি করে 10,08,000 টাকা ব্যাংকের চেক ছিনতাই করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। সিঁড়ি দিয়ে ওঠার সময় 3-4 ধাপ ওঠার পরে আমার ব্যাগটা পিছন থেকে টান দেয়, তখন আমি ওই ব্যাগটা জোর করে ধরে টান দিচ্ছি, কিন্তু ওরা 2-3 জন তখন ওই ব্যাগ ধরে ফেলে। আর একটা ছেলে আমার উপরে ধাপে ছিল, সে আমার মাথায় ঠেকায় গুলি করে। ব্যাগটা নিয়ে ওই যখন চলে যাচ্ছে তখন আমি পিছ নেমে সব চিল্লাচ্ছি যে ধরেন ধরেন ছিনতাইকারী। তখন ওরা মোটরসাইকেলে উঠে 2টা না কয়টা গুলি করে চলে গেল। আমরা চেষ্টা করে দেখছি এবং তদন্ত করে দেখছি কারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের শনাক্ত করার জন্য আমরা তদন্ত করছি এবং আমরা আশাবাদী খুব শীঘ্রই এটা আমরা উদ্ঘাটন করতে পারবো। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। ইসরায়েলের ক্ষমতাসীন দলের নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাতের খবরটি সত্য বলে দাবি করেছে বিএনপি। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই ঘটনায় সরকার কি ব্যবস্থা গ্রহণ করে বিএনপি তা দেখতে চায় বলেও জানান তিনি। একচ্ছত্র স্বৈরতন্ত্রের প্রতীক হচ্ছেন শেখ হাসিনা। কথা বলার স্বাধীনতাকে শিকল পরিয়ে অপরাধী সাজিয়ে রাষ্ট্রদ্রোহী তকমা দাগিয়ে দিচ্ছেন বিরোধী দলের নেতাকর্মীদের উপর।
একজন ব্যক্তির সঙ্গে বিএনপির কোন নেতা কথা বললে হয় রাষ্ট্রদ্রোহী, আর প্রধানমন্ত্রীর ছেলে কথা বললে হয় দেশপ্রেমী। এই যে ঘটনা কয়েকদিন ধরে, তো এই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে চাই যে সরকার কি ব্যবস্থা গ্রহণ করছেন। জনগণের কাছে বিষয়টি পরিষ্কার, সময় সুযোগ আসলে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে সেদিন সকল বিচার হবে। আইপিএল এর খবর, কে জিতবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শিরোপা? বিরাট কোহলির বেঙ্গালুরু নাকি ডেভিড ওয়ার্নারের হায়দ্রাবাদ? দুদলের সামনেই হাতছানি প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলার। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। প্রথম কোয়ালিফায়ারে গুজরাট লায়ন্সকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আছে দারুণ ছন্দে। তার উপর ঘরের মাঠে খেলা হওয়ায় বাড়তি সুযোগ পাবে ড্যানিয়েল ভেট্রির দল। সেই সাথে কোহলি ডিভিলিয়ার্সের সাম্প্রতিক ফর্ম বেঙ্গালুরুর স্বপ্ন দেখাচ্ছে প্রথমবারের মতো শিরোপা জয়ের। অন্যদিকে এলিমিনেটর রাউন্ডে কলকাতা আর দ্বিতীয় কোয়ালিফাইংয়ে গুজরাটকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেওয়া মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদও আছে জয়ের ধারায়, যেখানে টম মুডির দলকে শিরোপার স্বপ্ন দেখাচ্ছে অধিনায়ক ডেভিড ওয়ার্নার আর পেসার ভুবনেশ্বর কুমারের ফর্ম। তবে ইনজুরির কারণে এই ম্যাচে মাঠে নামা নিয়ে সংশয় আছে কাটার মাস্টার মুস্তাফিজ। সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল চ্যাং ওয়ানকুয়ানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সকালে সেনা সদর দপ্তরে জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে বাংলাদেশের সফররত চীনা প্রতিনিধি দলটি সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও দুই দেশের সেনাবাহিনীর বিদ্যমান সম্পর্ক ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। এর আগে চীনা প্রতিরক্ষামন্ত্রী সেনা সদর দপ্তরে অবস্থিত শিক্ষা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন। পরে নৌ ও বিমান বাহিনীর প্রধানের সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। ৩৯ সদস্যের এই প্রতিনিধি দলটি ২৮ মে ৩ দিনের সফরে বাংলাদেশে আসেন। নতুন ভ্যাট আইন সংশোধন, প্যাকেজ ভ্যাট বহাল সহ 4 দফা দাবিতে আগামীকাল 1 ঘন্টার কর্মবিরতি পালন করবে ব্যবসায়ীরা। সকালে রিপোর্টার্স ইউনিটিতে সাগররুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই দাবির সঙ্গে একমত প্রকাশ করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। ক্ষুদ্র ব্যবসায়ীরাই সবচেয়ে বেশি সমস্যায় পড়বে। ইসিআর বা পজের মাধ্যমে ক্রেতার কাছ থেকে ভ্যাট আদায় করা কোনো অবস্থাতেই সম্ভব না। 1, 2 নাম্বার হলো যারা ওই ফিক্সড প্রাইজের দোকান এক দরে যারা বিক্রি করেন তাদের পক্ষে এটা সম্ভব, কিন্তু যারা বার্গেনিং সব দামাদামি করে মাল বিক্রি করে তাদের কাছ থেকে এই ভ্যাট এইভাবে আদায় করা সম্ভব হবে না। সারা বাংলাদেশের দোকান মালিকদেরকে অনুরোধ করি আপনাদের মাধ্যমে যেন 12টার থেকে 1টা পর্যন্ত সবাই দোকানের শাটার বন্ধ করে যার যার দোকানের সামনে কর্মচারী সহ দাঁড়িয়ে মানববন্ধন করবে। হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরে অর্থের জোগান নিশ্চিতে আসছে বাজেটে 10,000 কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়েছেন চামড়া শিল্প মালিকরা। তবে সরকারি সাহায্য সহযোগিতাকে অজুহাত হিসেবে দাঁড় না করিয়ে নিজেদের কল্যাণে ট্যানারি স্থানান্তরে উদ্যোগী হতে মালিকপক্ষের প্রতি পরামর্শ অর্থনীতিবিদদের। জুবাইর ফসলের রিপোর্ট। বাংলাদেশে প্রস্তুত চামড়ার মান ভালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে এর চাহিদা সবসময়ই বেশি। এছাড়া বড় অর্থনীতির দেশগুলোতে উৎপাদন ব্যয় বেশি হওয়ায় ক্রেতাদের পছন্দের তালিকায়ও প্রথম দিকে রয়েছে বাংলাদেশের ট্যানারিগুলো। এর সঙ্গে দেশে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের পাদুকা উৎপাদনও পাল্লা দিয়েই বাড়ছে প্রতি বছর, যা দেশের চামড়া শিল্পের সক্ষমতা আর সম্ভাবনার দিকটি স্পষ্ট করে। কিন্তু কয়েক কোটি মানুষের জীবন জীবিকা সমৃদ্ধ চামড়া শিল্পের উন্নয়ন আর অগ্রগতি বেশ কবছর ধরেই আটকে আছে হাজারীবাগ আর সাভারের মধ্যে। তবে ট্যানারি স্থানান্তরে চলতি বছরের শুরু থেকে ধারাবাহিক আলটিমেটাম, আইনি নোটিশ, হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশে নিষেধাজ্ঞার মতো কঠোর অবস্থানে যায় সরকার। এরপরও গুটি কয়েক ট্যানারি বাদে হেমায়েতপুরের নতুন শিল্পনগরীতে যাওয়ার অবস্থায় নেই অধিকাংশই। মালিকপক্ষ বলছে শিল্প স্থানান্তরে বিশেষ তহবিল গঠনের পাশাপাশি স্বল্প সুদে নিশ্চিত করতে হবে ব্যাংক ঋণ। আমরা এখানে
চট করে তো আর 5 তলা বিল্ডিং বানাতে পারবো না, আর মেশিন প্লেনে করে নিয়ে আসবো না। এই মাসে যেমন 25টা ট্যানারি অলমোস্ট তৈরি হয়ে যাবে। অর্থনৈতিকভাবে যার শক্তি ভিত্তি একটু মজবুত সে আগে যাচ্ছে, যে অর্থনৈতিকভাবে একটু দুর্বল সে একটু ধীরে গতিতে কাজ করছে। যাইতে হইলে ওইখানে কাজ যদি পুরোপুরি সম্পূর্ণ না হয়, আন্তর্জাতিক মার্কেটেও মাইর খাবো আমরা, বাংলাদেশেও কিন্তু আমরা এই শিল্পটা আমরা হারাবো। ব্যাংক যে ইন্টারেস্ট, এই ইন্টারেস্টটা কমাই দিতে হবে। এদিকে বছরের পর বছর ধরে শিল্প স্থানান্তর না হওয়ার দায় ব্যবসায়ীদেরও আছে উল্লেখ করে বাজেটে আলাদাভাবে অর্থ বরাদ্দের বিষয়টি ভেবে দেখা যেতে পারে বলেও মনে করছেন অর্থনীতিবিদরা। চামড়া শিল্প স্থানান্তরের ক্ষেত্রে অন্য কোনো যুক্তি নিয়ে এসে এটিকে দীর্ঘসূত্রিতার মধ্যে ফেলবার আসলে পরিস্থিতি নেই। উদ্যোক্তা যারা রয়েছেন তারা নিজস্ব অর্থেই ব্যাংক টু ব্যাংক লেনদেনের মাধ্যমেই তারা ওখানে স্থানান্তরের কাজ করা উচিত। এছাড়া ট্যানারিগুলোতে সবুজ করের বাস্তবায়ন ও অগ্নি নির্বাপক দ্রব্য সামগ্রীর উপর থেকে শুল্ক প্রত্যাহার করতেও সরকারের প্রতি আহ্বান জানান তারা। দীর্ঘমেয়াদে খুব বেশি। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। 31শে মের পর অনিবন্ধিত সব সিম বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সকালে সচিবালয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম ও রিম কার্ড রেজিস্ট্রেশন কার্যক্রমের সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও জানান, 31শে মে দিনের প্রথম ভাগে সিনিয়র সিটিজেনদের জন্য আলাদাভাবে সেবা দেবে মোবাইল ফোন অপারেটররা। আমরা যেহেতু অতীতে একবার আমরা সময় বর্ধিত করেছি জনগণের কষ্ট এবং তাদের বিভিন্ন রকম বিড়ম্বনা, তাদেরকে একটু সময় দেবার জন্য, তাদের কষ্টটা কিছুটা লাঘব করবার জন্য আমরা বলেছিলাম যে 31শে মে পর থেকে কিন্তু আমরা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে এই সিমগুলো, যেগুলো রিভেরিফাইড থাকবে না। তো আমাদের সেই সিদ্ধান্তই আমরা কার্যকর করছি। গতকাল পর্যন্ত আমাদের রিভেরিফাইড সিমের সংখ্যা সঠিক হচ্ছে 10,09,00,000। তারা করতে চান কিন্তু নানা অসুবিধার কারণে করতে পারছেন না। 31 তারিখ 3টা পর্যন্ত আমরা সময় রেখেছি যে তারা এই 16103 এই নম্বরে ফোন দিয়ে জেনে নেবেন কোথায় গেলে এনআইডি রিলেটেড সমস্যা বা তাদের হাতে আঙ্গুলের ছাপ না মেলার সমস্যাটি তারা সমাধান করতে পারবেন। দুপুরের সময় আরো থাকছে রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা রিয়াল মাদ্রিদের। টাই ব্রেকে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে ইউরোপের সেরা ক্লাবের মুকুট এখন মাদ্রিদিস্তানদের। তামাক সেবনে তরুণদের মধ্যে অপরাধ প্রবণতা বাড়ছে মন্তব্য করে প্রকাশ্যে ধূমপানের শাস্তি আরও কঠোর করার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। সকালে রাজধানীর একটি হোটেলে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা মানুষ আয়োজিত অনুষ্ঠানে সরকারের প্রতি তিনি এই আহ্বান জানান। এছাড়া আসছে বাজেটে বিড়ি সিগারেটের কর আরও বাড়ানোর পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে সবাইকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান ডিএমপি কমিশনার। টিনেজাররা ব্যাপকভাবে নেশাগ্রস্ত হচ্ছে, ধূমপানে জড়িয়ে পড়ছে। ইদানিং মেয়েদের সংখ্যা বাড়ছে স্টাইল হিসাবে, নিজেকে অধিক স্মার্ট প্রমাণের জন্য এই ধরনের ঘটনায় তারা জড়িয়ে পড়ছে। নেশার টাকা জোগাড় করার জন্য তারা কিন্তু বিভিন্ন অপরাধে জড়িয়ে যাচ্ছে। যদি পেনাল্টি সেকশনটা জোরদার না থাকে তাহলে এটা নিয়ন্ত্রণ করা খুবই ক্ষতিকর। একজন আইন প্রয়োগকারী সংস্থার সদস্য হিসেবে বলবো, প্রকাশ্য ধূমপানের যে শাস্তির বিধান রয়েছে এটি বাড়ানো উচিত, আইনকে পরিবর্তন করা উচিত এবং নতুন আঙ্গিকে আমাদের আইন প্রণেতাদের এটা ভাবা প্রয়োজন বলে আমি মনে করি। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে রাজধানীতে পিস কিপার্স রান অনুষ্ঠিত হয়েছে। সকালে তেজগাঁওয়ে বাংলাদেশ বিমান বাহিনীর ফ্যালকন হল প্রাঙ্গণে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পরে পিস কিপার্স রান 2016-তে অংশ নেন তিনি। বাংলাদেশের বিভিন্ন সংস্থা থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া সদস্য সহ বেশ কিছু স্কুল কলেজের শিক্ষার্থী এই রানে অংশ নেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী মংলা যেতে না পারায় আনুষ্ঠানিকভাবে অস্ত্র জমা দেওয়া স্থগিত করেছে সুন্দরবনে জলদস্যু মাস্টার বাহিনী। এর আগে সকালে র্যাব 8-এর কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করে তারা। র্যাব 8-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফরিদ আলম জানান, সকালে 51টি দেশি বিদেশি অস্ত্র নিয়ে মাস্টার বাহিনীর প্রধান মোস্তফা শেখ সহ 7 জলদস্যু আত্মসমর্পণ করে। তবে দুপুরে আনুষ্ঠানিকভাবে অস্ত্রগুলো জমা দেওয়ার কথা ছিল,
কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হেলিকপ্টার যেতে না পারায় স্বরাষ্ট্রমন্ত্রী ও র্যাবের মহাপরিচালক অনুষ্ঠানস্থলে পৌঁছাতে পারেননি, তাই স্থগিত করা হয় অনুষ্ঠান। দীর্ঘদিন ধরে পূর্ব সুন্দরবনের বিভিন্ন এলাকায় মাস্টার বাহিনীর প্রধান মোস্তফার নেতৃত্বে জলদস্যুরা মৎস্যজীবীদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছিল। র্যাবের অব্যাহত অভিযানের পর আত্মসমর্পণ করতে রাজি হয় তারা। হবিগঞ্জে ট্রাক মাইক্রোবাসের সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বেলা 11টার দিকে নবীগঞ্জ উপজেলার মডেল বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকাল থেকে ঢাকা সিলেট মহাসড়কে গাড়ির কাগজপত্র চেক করছিল পুলিশ। এক পর্যায়ে একটি ট্রাককে সিগন্যাল দিলে তা অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চালক। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। আহত অন্তত ৮ জনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এই ঘটনায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী। ফুটপাতে ঘুমিয়ে থাকা এক কিশোরকে গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগে ভারতের অন্ধ্রপ্রদেশে নৌবাহিনীর ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তমে এই ঘটনা ঘটে। একটি ফ্লাইওভারের ডিভাইডারের ওপর শুয়ে থাকা কিশোরকে চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। প্রত্যক্ষদর্শীরা জানান, চালক সহ ৩ জন মদ্যপ ব্যক্তি গাড়িতে ছিল। ৩ জনকে আটক করা হয়েছে এবং তারা নৌবাহিনীতে কর্মরত বলে নিশ্চিত করেছে পুলিশ। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভারতে প্রতি ৩ মিনিট 7 সেকেন্ডে একজন সড়ক দুর্ঘটনায় মারা যান। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। নাটকীয়তা ও উত্তেজনায় ভরা ফাইনালে জয় তুলে নিয়ে রেকর্ড ১১তম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ। মিলানের সান সিরোতে অল মাদ্রিদ ফাইনালে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের খেলাও ১-১ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় টাই ব্রেকে, যেখানে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৫-৩ গোলে হারিয়ে ইউরোপের সেরা ক্লাবের মুকুটটি জিতে নেয় মাদ্রিদিস্তানরা। রেকর্ড ১১ ইউরোপ সেরার মুকুট পরা মাদ্রিদিস্তানরা নিজেদের নিল অনন্য উচ্চতায়। আর ৩টি ফাইনালে খেলেও ইউরোপ শ্রেষ্ঠত্বের শিরোপা অধরেই থেকে গেল অ্যাটলেটিকো মাদ্রিদের। ৩ বছরের দ্বিতীয় অল মাদ্রিদ ফাইনালে ২ নগর প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে উত্তাপ টের পাওয়া যাচ্ছিল ভালোভাবেই। লা উনডেসিমা জয়ের স্বপ্ন নিয়ে রোজি ব্ল্যাঙ্কোসদের কোচ দিয়েগো সিমিওনের পরিকল্পনা অনুযায়ী ডিফেন্স করার পাশাপাশি মাঝে মাঝেই গ্যালাক্টিকোসদের দুর্গ কাঁপিয়ে দিচ্ছিল তোরেস গ্রিজম্যানরাও। ফাউল করায় দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি পায় অ্যাটলেটিকো, কিন্তু পুরো মৌসুম দারুণ খেলা ফ্রেঞ্চ ফরওয়ার্ড গ্রিজম্যান সেই পেনাল্টি মিস করলে সমতায় ফিরতে ব্যর্থ হয় সিমিওনের দল। তবে ৭৯ মিনিটে হুয়ান ফ্রানের অ্যাসিস্টে দুর্দান্ত এক গোল করে সমতা আনেন কারাস্কো। স্বস্তির নিঃশ্বাস ফেলেন সিমিওনে। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, সেখানেও চলতে থেকে দুই দলের গোল মিসের মহড়া। বেশ কয়েকটি আক্রমণ হলেও কোনো দলই গোল করতে না পারায় খেলা গড়ায় ফুটবল মাঠের লটারি টাই ব্রেকে, যেখানে রিয়াল মাদ্রিদ প্রথম 4টি শট থেকে গোল করলেও অ্যাটলেটিকোর হুয়ান ফ্রানের নেয়া চতুর্থ শট পোস্টে লেগে ফিরে আসে। আর পুরো ম্যাচে ঝলক দেখাতে না পারলেও চলতি আসরে 3টি হ্যাটট্রিক করা ক্রিস্টিয়ানো রোনালদো পঞ্চম স্পট কিক থেকে গোল করে নিশ্চিত করেন দলের জয়। আর প্রথম ফ্রেঞ্চ কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার স্বাদ পান জিনেদিন। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি জামাত বিদেশি সহ বেছে বেছে মানুষ হত্যা করছে। টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ইউনিয়ন পরিষদ নির্বাচনে নজিরবিহীন সহিংসতার ঘটনায় উদ্বেগ। তৃণমূলের মতামতকে উপেক্ষা করাই কারণ বলছেন বিশ্লেষকরা। ঝিনাইদহে পূবালী ব্যাংকে ঢোকার সময় ফিলিং স্টেশনের কর্মকর্তা গুলিবিদ্ধ, ১০ লাখ টাকা ছিনতাই। কিশোরগঞ্জের মিঠামইনের ট্রলার ডুবে 5 নারী আনসার সদস্যের মৃত্যু, জীবিত উদ্ধার টিম। নির্বাচনের দায়িত্ব পালন শেষে ফিরছিলেন তারা। এবং ঘোষণা দিয়েও বেশিরভাগ শহরে পণ্য বিক্রি শুরু করতে পারেনি টিসিবি, অভিহিত না করার অভিযোগ ডিলারদের। টিসিবি বলছে ট্রাকে পণ্য বোঝায় সময় লাগায় এই অবস্থা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।